বিয়ে করে চলে তো এলাম আমি রায়বাড়িতে, কিন্তু কিছু কিছু কাজ যেগুলো আর 5 জন সাধারণ মেয়ে এমনি পারে, আমি তার কোনোটাই পারি না। আমার চুল ছোট, শাড়ি পরতে পারি না, রান্না করতে পারি না, এমনকি আমি তো পড়াশোনাটাও জানি না। কেউ আমাকে কেন পছন্দ করতে যাবে বলুন তো? হেকে হেকে তো আমি চিনি না। ও তো বর্ষা নয়। কে? কি হলো, তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? কাকে নিয়ে এসছো তুমি আমার ছেলের বউ করে? বর্ষা কোথায়? এই যে দুটো জিনিস একসাথে আমি তো এভাবে সামলাতে পারছি না। পছন্দ হয়েছে জিন্সটা? আমি আসলে ভাবলাম তোমার তো শাড়িতে খুব অসুবিধে হয়, যখন তখন খুলে যায়, জিন্সে তুমি এত কমফোর্টেবল, তাই দিলাম। তোমার এডুকেশন কোয়ালিফিকেশনটা কি, মানে কত লেখাপড়া করেছো? উচ্চ মাধ্যমিক। তবে প্রথম দিন থেকে একজন মানুষ সব সময় আমার সঙ্গে ছিলেন, কাকু, বাবা, যাকে আমি এতদিন বাদে বাবা বলে ডাকতে পেরেছি, যাকে আমার প্রথম দিন দেখেই মনে হয়েছিল আমার বাবার মতো। শাড়ি পরে সেজে গুজে নিজের শ্বশুর বাড়িতে না থেকে বাপের বাড়ির অন্ন ধ্বংস করাচ্ছে, জিন্স পরে শক্ত হাতে সংসারের হাল ধরাটা আমার মনে হয় অনেক বেশি সম্মানের। আর হ্যাঁ, শুধু সাজতে পারাটাই মেয়ে সুলভ গুণ নয়। মেয়ে সুলভ গুণ হলো নিজের কথা ভাবার আগে পরিবারের সকলের দুঃখ কষ্টের কথা চিন্তা করা। যে মেয়ে সেটা করতে পারে আমার কাছে সেই হলো সেরা মেয়ে। চলো বকুল, নিজের সংসার সামলানো চলো। শোনো, তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমরা কিন্তু সে আগের মতনই বন্ধু আছি, বুঝতে পেরেছো? কি একা একা কি করছিলে ঘরের মধ্যে? বোরিং লাগছে না? বোরিং? না না, বোরিং কেন লাগবে? বললে হবে? আমি তো দেখলাম কিরকম মুখ গুমরা করে বসে আছো। কোথায় মুখ গোমরা? এই তো আসছি তো। না, হাসিটা তো ঠিক মুখে ফুটছে না। বাবার অনুরোধ ফেলতে পারিনি বললে খুব একটা ভুল হবে না। তাছাড়া বকুলকে যে আমি পুরোপুরি অপছন্দ করতাম তা তো না। বকুলের অনেক ভালো গুণই আমার চোখে পড়েছিল। তবে হ্যাঁ, কয়েকটা জিনিস আমার চোখে পড়েছিল ওনার, যেটা দেখে আমার ধারণা হয়েছিল যে বকুল মিথ্যেবাদী। টাকা চিন্তাই করে না? হ্যাঁ, তোর সাহস হয় কি করে? সাহস হয় কি করে? সাহস হয় কি করে? আমার টাকা, তুই আমার টাকা, তোর এত বড় সাহস? হ্যাঁ, আমার দিদির পেছনে পড়েছিস আর আজকে তোমার টাকা চিন্তাই করিস? তোর এত বড় সাহস? হ্যাঁ, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। শুধু মানেনি, আমার কাছে যা টাকা ছিল সব চিন্তাই করে নিয়ে চলে গেছে। মেয়ে এরকম মেয়ে হতে পারে? ও মেয়ে হোক আর যাই হোক, আজকের পর থেকে ও এরকম কারোর সাথে করার সাহস একদম পাবে না। ওর হিসেব আমি মেটাবো। আর তার জন্যই হয়তো শুরু থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব ছিল। তাই আমরা ঠিক করলাম যে 1 বছর যখন একসঙ্গে থাকতেই হবে, কিছু কিছু জিনিস আমরা দুজনেই একসঙ্গে করব না। কেউ কারুর ব্যক্তিগত বিষয়ে নাক গলাবো না। দুজনের খাট আলাদা, আলমারি আলাদা, জীবনটাই যখন আলাদা, তখন দিলাম দুজনের মাঝখানে একটা দড়ি টাঙিয়ে।
আরে বড় আলোটা একটু জ্বালিয়ে দিন না। পেরেক পোতার সময় অনেক শব্দ হয়, তারপর যদি এই আলোটা জ্বলে থাকে বাড়ির লোকেরা ভাববে ভেতরে কি না কি হচ্ছে। আমি তো এত অল্প আলোয় কিছুই দেখতে পাচ্ছি না। ধ্যাৎ। বকুলকে নিয়ে না আমার মনে একটা দ্বিধা ছিল। ওনার সঙ্গে ওনার বাপের বাড়ি যেতে আমার ইচ্ছে করতো না, ওনার সঙ্গে সময় কাটাতে ভালো লাগতো না। বেরোচ্ছিস বেরো, কিন্তু একটু তাড়াতাড়ি ফিরে আসিস বাবা, কেমন? কাল অষ্টমঙ্গলা তো, দুজনকে একসঙ্গে সকাল সকাল বেরোতে হবে। আমি কাল অষ্টমঙ্গলায় যাব না। কিন্তু আমার বাড়ির লোকেরা, একমাত্র আমার দিদি ভাই ছাড়া বাড়ির প্রত্যেকটা লোক শুধুমাত্র যে বকুলকে ভালোবাসতো তা না, সবাই ওনার ফ্যান ছিল। সাবু, দুধ, মিষ্টি, ফল আর কিছু ড্রাই ফ্রুটস। দিদি ভাই তোমার কিছু লাগবে? না না, সকালবেলা এর থেকে বেশি আর খাওয়া যায় না স্কুল যাওয়ার আগে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আর আর কি কি মিষ্টি আলু, লাউ, কুমড়ো আর মিষ্টি আলু লাউ কুমড়ো। মিষ্টি আলু, লাউ, কুমড়ো আর শোন না, একটা অন্য পাতায় লেক ফুল, বেলপাতা। ও বুঝলো কি করে আমার জল তেষ্টা পেয়েছে? কিন্তু কাকিমণি, কি বল? কালো তিল, মধু আর সৈন্দব লবণ বাদ গেছে। আমার না, আমি কি করবো জানি না, আমি মধুটা কি করে ভুলে গেলাম বলতো? এই বাবা দেখ, মধু আর দুধ এছাড়া তো পুজো হবে না, জলই ঢালতে পারবো না। বয়স হয়ে গেছে দিদি ভাই, আমি আর এত কিছু মনে রাখতে পারছি না। কই দেখি দেখি, লিখে দিয়েছি। ভালোই হয়েছে, এরপর থেকে আমার সমস্ত দায়িত্ব সব আমি বকুলের হাতে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, একেবারে নিশ্চিন্তে তুমি ছেড়ে দিতে পারো ওর হাতে। জানো কাকিমণি, এবার নেড়া পড়া, দোল খেলা কিচ্ছু হবে না এই বাড়িতে। কেন? কাকাই তো শরীর খারাপ, কাকাইয়ের সাথে তো আমরা দোলই খেলতে পারবো না। মিষ্টি, তোমার কাকাই এখন অনেকটা সুস্থ হয়ে গেছে আগের থেকে, তাই এবারে আমরা সবাই মিলে মজা করে দোল খেলবো, বুঝতে পেরেছো? আমি জাবির থেকে পারমিশন নেবো আর আমরা এবারে খুব হোলি খেলবো, ঠিক আছে? দেবতালি। তবে যেদিন বকুল আমার প্রাণ বাঁচালেন, সেদিন আমার মনে হয়েছিল যে এতদিন অকারণেই বকুলকে ভুল বুঝছিলাম। হ্যাঁ বলুন। আমি বড় রাস্তার মোড়ে কি হয়েছে আপনার? আপনার কি হয়েছে? কি হয়েছে আপনার? আপনি চোখটা খুলুন না, আপনি একবার চোখ খুলুন, আপনার কিছু হবে না। দেখুন আমি এসে গেছি।
ঋষি ঋষি আপনার কিচ্ছু হবে না, আপনি আপনি একবার চোখটা খুলুন না, একবার তাকান। বলছি শুনুন না, একটু মানে সিরিয়াস কন্ডিশন ওনার, একটু ডক্টরকে দেখে দিন না প্লিজ। আমি না এতক্ষণ সবার কাছে গিয়ে গিয়ে রিকোয়েস্ট করছিলাম ডক্টর, এবার আমি ওয়ার্ন করছি, এই মুহূর্তে যদি ওনার ট্রিটমেন্ট শুরু না হয় না, আমি আপনাদের সবার এমনকি হসপিটালের লাইসেন্স ক্যান্সেল করে দেবো। আমার পেশেন্টের আমি কিচ্ছু হতে দিতে পারবো না, কিচ্ছু হতে দেবো না। মা তখনও রেগেছিলেন আমার উপরে, কিন্তু আমি তো ছোট থেকেই একটু অবাধ্য। আমার প্রিয়জনেরা আমার আশেপাশে দুঃখ মুখ করে ঘুরে বেড়াবে, সেটা দেখতে আমার ভালো লাগে না। তাদের মুখে হাসি ফোটানোর জন্য এইসব ছোটখাটো দুষ্টুমি তো আমি ছোট থেকেই করি। ঠিক সেইভাবেই এই বছর রায়বাড়িতে দোল উৎসব হলো, আর সেই ন্যাড়া পোড়া থেকে শুরু করে যা যা কাণ্ড হলো রায়বাড়িতে, বাবা। মিষ্টি! রাগিনী তুই দিদিভাই তুমি মিষ্টি এখন ঠিক আছে, ওর জ্ঞান ফিরেছে, ভালো আছে ও। তোমাকে কি বকুল কাকিমণি ধাক্কা দিয়েছিল আগুনে? না তো, কাকিমুনি বলেছিল আগুনের কাছে যেতে না। তখন হঠাৎ পু আন্টির সাথে আমার ধাক্কা লেগে গেল। আমি ধপাস করে পড়ে গেলাম, আর কাকিমুনি আমাকে ধরে ফেললো। I love you. 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 সেই কি সব টক খাইয়ে আমার নেশা কাটানো। দেখুন, আপনার জন্য আপনার ফেভারিট চিকেন সুইট কর্ন স্যুপ এনেছি। মাকে লুকিয়ে, মা জানে না। এবার মা আসার আগে চটপট খেয়ে ফেলুন তো দেখি, তাড়াতাড়ি। তারপরে ঘট স্থাপনের দিন বকুলের ফিউজ ঠিক করা। এবার আপনাদের ঘট স্থাপন করতে হবে। এমন সময় কারেন্টটা চলে গেল, কোনো মানে হয় বলো তো? বাবা ইলেকট্রিক অফিসে ফোন করেছিলাম, ওরা বললো এদিককার লাইনে কোনো সমস্যাই নেই। তাহলে সেটাই তো। সে কি, তার মানে শুধু আমাদের বাড়িতে কারেন্ট অফ হলো নাকি? দেখি তো। আর সাবধান, অন্ধকার। ঋষি, অন্ধকারে তো আমরাও যাতায়াত করছি। না মানে বড্ড বুঝেছি। ছোটটা দাও তো। এক সেকেন্ড। এই যে সাবধান বৌদি, তুমি কিন্তু আমার কথা শুনছো না? হ্যাঁ, কিছু যদি হয়ে যায় তখন কি হবে? अरे टेंशन लेने का नहीं, टेंशन देने का है। বাবা, এই বাড়িতে আমি ছাড়া আর কেউ ইলেকট্রিশিয়ান আছে বলে তো জানতাম না গো। এটা আর কারুর নয়, নিশ্চয়ই বকুলের কাজ। এই সবকিছু দেখতে দেখতে কবে যে বাকিদের মতো আমিও বকুলের ওপর নির্ভরশীল হতে শুরু করলাম আমি জানি না। এই শোনো, সবার উপর না তুমি অনেক অত্যাচার করেছো, আর কিন্তু চলবে না। এই বকুল, নিজের বরকে সামলাও। টাই করতে গিয়ে একবারে বোতামে ছিঁড়ে ফেললো। ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি যখন পারবে না, আমি তখন শার্টটাই বদলে নেব। এই
আবার রাগ দেখানো হচ্ছে আমার ওপর, হ্যাঁ? বললাম তো তোমাকে কিছু করতে হবে না। মা, মা, এই কথায় কথায় মামা ডাকো কেন গো? বকুল, এই নাও ছুঁচ, এই নাও সুতো, নিজের বরকে মানুষ করো। আমি চললাম। মা, মা। আপনার যদি কোথাও রেগে যায় না আমাকে বলবেন, হ্যাঁ? আমার তো চোখটা বন্ধ আছে। আমি তো তখনও ওনাকে বলিনি যে আমার দিদি ফিরে এসেছে। রোশনিদি যখন জানতে পেরেছিল তখন আমি ওনার শরীর খারাপের দোহাই দিয়ে রোশনিদিকে আটকে রেখেছিলাম। হ্যালো, হ্যাঁ ঠাম্মি, হ্যাঁ এখানে তো সবাই খুব হই হই করছে জানো। তারপরে বিকেলে এখানে সত্যনারায়ণ পুজোও হবে। আরে আমি নেই তো কি হয়েছে, দিদি তো আছে, তোমরা দিদিকে নিয়ে আনন্দ করো। হ্যাঁ, আমি চাই এরকম একটা শুভ দিনে আমরা সবাই মিলে বারাসাতে গিয়ে বকুলের মা ঠাম্মিকে প্রসাদ দিয়ে আসি। এখন বাড়ির সবাইকে আমার দিদির কথা জানানো, বারাসাত যাওয়া, এসবের কি খুব দরকার ছিল রোশনিতে? এমনি তো ওনার শরীরটা এত অসুস্থ, তার মধ্যে এইসব কথা জানতে পারলে তো উনি আরো অসুস্থ হয়ে যাবেন। কিন্তু সত্যিটাকে কি আর খুব বেশি দিন চেপে রাখা যায়? এটাও ঠিক যে ঘটনাটা উনি যেইভাবে জেনেছিলেন আমি একেবারেই চাইনি যে উনি সেইভাবে ঘটনাটা জানতে পারুক। বকুলের প্রতি একটা সফট কর্নার তৈরি হচ্ছিল আমার, সেটা অবশ্য ওনার স্বভাবের জন্য। বাচ্চা মেয়ে, ভালো মেয়ে, বেশ স্ট্রং মেয়ে। আর ততদিনও তো কুণালের সঙ্গে বকুলের সমস্যাটা নিয়ে আমার মানসিকতাও বদলেছে। বেশ বেশ অনেকটাই সহজ হয়ে গেছিলাম আমরা। ঠিক সেই সময় এলো বর্ষার চিঠি। শ্রোতাবাবু, এই ধরেন আপনার চিঠি। প্রিয় ঋষি, আমি বর্ষা। তোমাদের দিক থেকে কোনো ত্রুটি ছিল না ঋষি, ছিল আমাদের দিক থেকে। আর সেটা কি, এটাই বলার জন্য আজ তোমাকে বাধ্য হয়ে বকুলের সম্পর্কে কিছু কথা বলতে হচ্ছে? বকুল এমনিতে উপকারী, ভালো মেয়ে, কিন্তু একটু অন্যরকম। ওর বিয়ে নিয়ে আমাদের বাড়িতে সবাই দুশ্চিন্তায় ছিল, কিন্তু আমাকে যখন বলল যে প্রথম দেখাতেই ও তোমাকে ভালোবেসে ফেলেছে। তাছাড়া তোমাদের আর্থিক অবস্থা দেখেও ওর তোমাকে বিয়ে করার ইচ্ছে হয়েছে। তখন আর নিজেকে আটকাতে পারলাম না ঋষি, তোমাকে ছেড়ে চলে গেলাম। আমাকে স্বার্থপর ভাবছো জানি, কিন্তু বকুলের অনুরোধটা ফেলতে পারলাম না। একমাত্র আদরের ছোট বোনের স্বপ্ন নষ্ট করে আমাদের স্বপ্নের সংসার গড়ার জোর পেলাম না। হয়তো আমার ছোট বোনের অনুরোধে আমাকে কোনো একটি ছেলেকে বিয়ে করতে হবে। জানি না সে কে, জানার আগ্রহ নেই। শুধু জানি আমি বিয়ে করলে বকুল নিশ্চিন্ত হবে, এই ভেবে যে তোমাদের দুজনের মধ্যে আমি কখনো আসবো না। বকুলকে মেনে নেওয়ার চেষ্টা করো ঋষি, সুখী হয়েও। যেভাবেই থাকি না কেন, তুমি সুখী হলেই আমি সুখী হব। বর্ষা। আবার একবার ঝড় বয়ে গেল আমার জীবনে। আর সেই ঝড় সামাল দিতে গিয়ে আমি যে কি বোকামিটাই করেছিলাম। আপনি কি পার্টিতে যাচ্ছেন? ঋষির বন্ধুরা
ওনাকে আর আমাকে নিয়ে একটা পার্টি দিয়েছে, মানে আমাদের জন্য। বোধহয় সেখানেই গেছে। তুমিও ওখানে যাবে? শোনো, তুমি না আর একদম লেট করো না, তুমি রেডি হয়ে নাও। কি করে? হাই বিউটিফুল। এ মা, আমার এক্সপেন্সিভ ড্রেস কি করলেন এটা আপনি? আরে আই জাস্ট কান্ট বিলিভ আমি আপনাকে এখানে দেখছি। কি করছেন আপনি এখানে? কি দেখতে এসেছেন? কিন্তু আমার এটাও মনে হয় যে আমি ওই বোকামিটা করেছিলাম বলেই হয়তো আজ আমি এভাবে থাকতে পারছি। কি জানি।